বরং নিজের ঘাড়ে নিবে চরিত্রহীনের অপবাদ। কিন্তু অদিতি জানে ধ্রুবর জীবনে অদিতি সর্বপ্রথম নারী। ধ্রুব অদিতির থেকে চোখ সরিয়ে ফেলল, মাথাটা নামিয়ে ফেলল, উত্তর দিল না কিছু। তোফাজ্জল বললেন, উত্তর দাও। আমার গ্রামে আমারই বাড়িতে তুমি মিথ্যা বলে থাকছিলে এতদিন, তোমার উদ্দেশ্য কি? তোফাজ্জল একটু থামলেন, অবিশ্বাস নিয়ে এবার বললেন, ধ্রুব, তুমি কি নারী পাচার করো? ধ্রুব থমকালো, মাথা তুলে হতভম্ব হয়ে তাকালো তোফাজ্জলের দিকে। বলল, আমি এমন ছেলে নই। আর ছবির এই মেয়েটাকে আমি ভালোবাসি, ব্যাস, আর কিচ্ছু না। আমাদের সম্পর্ক পবিত্র। ছবিতে যা দেখাচ্ছে আমাদের মধ্যে তেমন কোনো নোংরা সম্পর্ক নেই। তোফাজ্জল চোখ বুজে শ্বাস ছাড়লেন, হেসে তাচ্ছিল্য করে বলল, বুঝতে পেরেছি, এ কেমন ভালোবাসা। এই মেয়ের বাপের জন্য আজ আমার আফসোস হচ্ছে। এলোমেলো শাড়ি পরে ঢলাঢলি করে তোমার সঙ্গে। দোষটা এই মেয়েদের না, দোষটা ওদের বাবা মায়ের, যারা ওদের ঘরের একটা নোংরা মেয়ে পয়দা করেছে। ধ্রুব এবার আর নিজের একটুও সামলাতে পারল না, আঙ্গুল দিয়ে চেঁচিয়ে উঠল, এনাফ আঙ্কেল। আপনি আমাকে বাজে বলার, খারাপ বলার, নষ্ট বলার যা ইচ্ছা বলুন। ওকে নয়, ওকে একদম নয়। আমি জানি ও কতটা পিওর একটা মেয়ে। আপনি জানেন না, কিচ্ছু জানেন না আপনি। তোফাজ্জল রাগের মাথায় কি বলছেন উনি নিজেও জানান না। মূলত উনি আহত হয়েছেন, ওনার গৌরব আজ আহত হয়েছে। ধ্রুবকে এত ভালো ভাবেন, ওনার বিচার কখনো ভুল হয় না, সেটাই জানতেন উনি এতদিন। আজ ওনার চোখের বিচার প্রমাণিত হয়েছে ভুল। নিজের প্রতি নিজেরই ঘেন্না ধরে গেল তোফাজ্জলের। ধ্রুবর চোখ মারাত্মক লাল হয়ে আছে, যে কোনো মুহূর্তে ও তোফাজ্জলকেও। ধ্রুব রেগে অদিতির দিকে তাকালো। অদিতি ততক্ষণে কেঁদে ফেলেছে। ফাইমা চেঁচানো শুনে দৌড়ে এলেন বাইরে। ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। ধ্রুব নিজেকে শান্ত করলো শুধুমাত্র অদিতির চোখের পানি দেখে। শুধু অদিতির বাবা বলেই ও নিজেকে ছোট করে বলল, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আঙ্কেল। আপনি রাগের মেজাজে আছেন, আমরা বসে কথা বলি প্লিজ। তোফাজ্জল থামলেন, চোখে শান্ত চোখে ধ্রুবকে দেখলেন, পরে সাফ সাফ জানিয়ে বললেন, তুমি আজকেই এই গ্রাম থেকে এক্ষুনি এই মুহূর্তেই চলে যাবে। তোমার ব্যাগপত্র গোছাও। ধ্রুব এবার যেন মারাত্মক অধৈর্য হলো, অস্থির ভঙ্গিতে এগিয়ে এলো 2 কদম, বলল, আঙ্কেল, আমি এক্সপ্লেইন করব সব। প্লিজ আমাকে জাস্ট 2 মিনিট সময় দিন। অদিতি শুধু তাকিয়েছিল ধ্রুবর দিকে। ধ্রুব যে জীবনেও কারো কাছে মাথা নত করেনি, কাউকে অনুরোধ করে কিভাবে শেখেনি, আজ অদিতির জন্য কারো সামনে মাথা নত করলো। অদিতি এসব দেখার আগে কেন ধ্রুব রাগ দেখিয়ে চলে যেতে বলল না? কেন ধ্রুবকে নিজের লাইফে আসার জন্য লাই দিল? আজ বড্ড আফসোস হচ্ছে অদিতির। অপরাধ বোধে অদিতির গা জ্বলে উঠল যেন। ও মাথা নাড়িয়ে টলমলে চোখে যে বিড়বিড় করে বলতে লাগলো, চলে যান ধ্রুব, চলে যান। আর কত আমার অপমান সইবেন? ধ্রুব অদিতির বারণ শুনল না, ওর দিকে তাকালোও না, বরং তোফাজ্জলের কাছে এগিয়ে এসে কাতর গলায় বলল, আই বেগ ইউ আঙ্কেল, জাস্ট 2 মিনিট। তোফাজ্জল চোখ বন্ধ করে শ্বাস ছাড়লেন। ধ্রুবর দিকে আরো একবারের জন্য তাকালো না, পেছনে ফিরে শান্ত গলায় শুধু বললেন, তোমার কাছে আর 10 মিনিট সময় আছে। 10 মিনিট পরে তোমার মুখ আমি এই গ্রামের কোথাও দেখতে চাই না। তোফাজ্জল চলে গেল ঘরে। ঘরে ঢুকে দরজার খিল তুলে দিল। অদিতি জানলার পাশেই দাঁড়িয়ে ছিল। বাবা আসতে দেখেই ও ঘরে ঢুকে গেল। নিজের ঘরে ঢুকেও জানলার পাশে পর্দা সরিয়ে তাকালো বাইরে। অদিতির চোখ টলমলে, কান্না ভেসে যাচ্ছে ওর চোখ দুটো। কি থেকে কি হয়ে গেল আজ? অদিতির বিয়ের কথা থেকে এখন এসব? এটা কি কোনোভাবে দুঃস্বপ্ন হতে পারে না? ধ্রুবর মন থেকে অদিতির বাবার করা অপমান কি অদিতি কোনোভাবে মুছে ফেলতে পারবেন? ধ্রুব তখন হতাশ হয়ে সেভাবেই দাঁড়িয়ে আছে। ওর চোখ মুখ উত্তপ্ত রাগে, মাথার ভেতরটাও ফাটছে। সুমন তার দিকে তাকিয়ে বিশ্রী হেসে চলে গেল। ধ্রুব অদিতির দিকে তাকালো। অদিতির কান্না ভেজা চোখ ধ্রুবর ভেতরটা অব্দি নাড়িয়ে ফেলল। ধ্রুব চোখ নামিয়ে ফেলল। ওর এতদিনের প্ল্যান, এতদিনের অভিনয় সব মুহূর্তেই জলে গেল। অদিতিকে বোধহয় আর ধ্রুব পাওয়া হলো না। সেদিনই ধ্রুব নিজের ব্যাগপত্র নিয়ে ঢাকার দিকে রওনা দিল। শেষবারের জন্য অদিতির সঙ্গে দেখা করতে পারল না। অদিতির কান্না ভেজা মুখ দেখেই ফিরে যেতে হলো ওকে, খালি হাতে। বাস চলছে নিজের গতিতে। লক্ষ্মীপুর টু ঢাকার বাস। শারীরিকভাবে ভাঙাচোরা, লাইসেন্স বাতিল করা হয়েছে অনেক আগে। কিন্তু তখন হুটহাট
অন্য কোনো বাসের টিকিট না পেয়ে সেটাই কিনে উঠেছে ধ্রুব। 2টো সিটের টিকিট কিনেছে, ওর পাশের সিটটা সহ। রাগ ওর মাথার ভেতরটা আপাতত ধপধপ করছে। কেউ পাশে বসলে তাকেও খুন করতে দ্বিধা করবে না, এমন ভয়াবহ রাগ জমে আছে ধ্রুবর মাথায়। ধ্রুব বাসে উঠে। বাসটা লক্ষ্মীপুরের গণ্ডি পেরোতেই ধ্রুবর ভেতর থেকে বড় একটা দীর্ঘশ্বাস বেরোলো। ধ্রুব জানলার বাইরে পথের দিকটাতে চেয়ে দেখতে দেখতে বিড়বিড় করলো, You made Dhruv Yamin a big loser, Aditi. Now you should celebrate, right? Celebrate because Dhruv এখন থেকে তোমার কেউ না. He is no one, just a loser. বাস অনেকটা পথ বেরোতেই ধ্রুব ফোনে ইমনের কল এলো। তখন সকালের দিকে হুট করে কল কেটে দেওয়ায় ইমন বুঝতে পেরেছে গন্ডগোল তো কিছু একটা হয়েছে। ইমনের কল পেয়ে ধ্রুবর মাথা সচল হলো। ও কল রিসিভ করে কানে ধরে। ও পাশে ইমন কল ধরতেই চেঁচিয়ে ওঠে, ওই কল ধরস না কেন? আমার গার্লফ্রেন্ড পেয়ে বন্ধু লাগে গাদ্দারি করো? ধ্রুব ইমনের এসব ফাজলামো কানে না তুলে উল্টো ইমনের উপরেই চেঁচিয়ে উঠল, আগে তুই আমারে আনসার দে। সুমনের কাছে আমার অদিতির পার্সোনাল ছবি কিভাবে গেল? ইমন খাচ্ছিল। ও খাওয়া থামিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরে এই সুমনটা আবার কে? ধ্রুব পরিচয় দিল পুরোটা, সঙ্গে সেদিনের বিচারের কথাগুলো বলল। আজকে সকালের পুরো ঘটনার শর্টকাটে বিবরণ দিল। সব বলা শেষে ধ্রুব এবার রাগ জেদ নিয়ে বলে গেল, অদিতির গ্রামের একটা লোক, আমাকে জানেও না ভালোভাবে। হি টার্নস আউট টু এ স্পাই। ওর কাছে আমার আর অদিতির। ধ্রুব থামল। রাগে তার মাথা এতটাই জোরে আছে যে বাকি কিছু বলতেও পারছেন না। ইমন ভ্রু কুচকালো, সন্দেহ নিয়ে বলল, তোর আর অদিতির? ধ্রুব হতাশার শ্বাস ফেলে, চোখ উল্টে উত্তর দিল, আমার হাত করার ছবি আছে ওর কাছে। অ্যান্ড দিস বাস্টার্ড ছবিগুলো সোজা ব্লাস্ট করেছে অদিতির বাবারই সামনে। পুরো প্ল্যান রুইন করে ফেলেছে। ব্লাডি, আমি ওকে খুন করে ফেলবো। ইমন, ট্রাস্ট মি। ইমন হুট করে অবাক হয়ে শটান দাঁড়িয়ে গেল, বলল, হোয়াট? ছবি কোলে এই পোলা পেলে কিভাবে? ধ্রুব রেগে বাম হাতের আঙ্গুলে কপাল চুলকাতে চুলকাতে বলল, সেটা আমি কিভাবে জানবো? ওই সময় ওই রুমে আমি আর তুই ছিলাম। ইমন ধ্রুবর বলার ইঙ্গিত দ্রুতই ধরে ফেলে। ভ্রু উঁচু করে সঙ্গে সঙ্গে নিজের দিকে পরিষ্কার করে বলল, ভাই কসম, আমি ছবি তুলিনি। আমার সামনে দুটো মানুষ লুতোপুতো করছে, এসব দেখতে তো আমার শরম লাগে। ইমনের এই মুহূর্তে করা মজা ধ্রুবকে বিরক্ত করলো। ধ্রুব চোখ মুখ কুচকে বলল, ফাজলামো কমা। লিসেন, আমি ঢাকা আসছি আজ। আই এম শিওর ছবিগুলো ওই ছেলেগুলোই লিক করেছে। তুই এখন ওদের কাছে যাবি। আমি অ্যাড্রেস মেসেজ করছি। তোর কাজ হচ্ছে তুই খবর বের করবি ওই ব্লাডি রাস্কেলগুলোর মুখ থেকে। বাকিটা আমি এসে দেখে নেব। ইমন মাথা নেড়ে সায় দিল। তারপর হঠাৎ জিজ্ঞেস করলো, আর অদিতি, ও ঠিক আছে? ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে বলল, ইয়া, শি ইজ সেফ, বাট আই এম ইন ডেঞ্জার। তুই যা বলেছি ওগুলো কর আগে। ইমন ধ্রুবর আতঙ্ক, ওর চিন্তা বুঝে এবার আর ফাজলামো না করে নরম গলায় বলল, ওকে ওকে, দেখছি আমি, তুই সাবধানে আয়। অদিতি বারবার ধ্রুবকে কল দিচ্ছে। বাসের মধ্যে ধ্রুব ওই কল কেটেই দিচ্ছিল বারবার। রাগে ধ্রুব তখনও স্বাভাবিক হচ্ছে না। অদিতি শেষ পর্যায়ে দিশেহারা হয়ে মেসেজ করে, ধ্রুব, আল্লাহর ওয়াস্তে কলটা রিসিভ করুন প্লিজ। ধ্রুব মেসেজ দেখলো, তারপর মেসেজ থেকে সেটা সরিয়ে থম মেরে বসে রইল। অদিতি আবারও কল করে, কল কেটে দিল ধ্রুব। এই পর্যায়ে অদিতি মেসেজ করে, আই এম সরি। আমার বাবার অপমানের শাস্তি আমাকে কেন দিচ্ছেন ধ্রুব? আমি আপনাকে বারবার সতর্ক করেছিলাম, করিনি আমি? ধ্রুব এবারেও যাত্রায় ফোন হাতে মেসেজ অদিতি সিন করেছে দেখে সঙ্গে সঙ্গে আবারও কল করলো ধ্রুবকে। ওপাশ থেকে ধ্রুব কল রিসিভ করে কোনো ভনিতা না করে শুধু বলল, কি বলবে বলো? অদিতি কান্না আটকে ব্যাকুল গলায় বলল, আপনি ঠিক আছেন তো ধ্রুব? ধ্রুব নিজের রাগ সামলে উত্তর দিল। আই এম ফাইন। অদিতি আবারও বলল, সব কিছুর জন্য আমি সরি ধ্রুব। ধ্রুব এবারও নিজের রাগ সংবরণ না করতে পেরে চেঁচিয়ে উঠল, অদিতি, হোয়াট সরি? তোমার বাবা আজ আমাকে অপমান করেছে। আই এম ফাইন উইথ দ্যাট, ট্রাস্ট মি।
কিন্তু উনি তোমাকে কেন নোংরা বলে? কে দিয়েছে ওনাকে সেই রাইট? হু? অদিতি বোঝানোর চেষ্টা করলো। আব্বা জানতেন না ও তো আমি। ধ্রুব আবারও চেঁচিয়ে উঠল। জানেন না তাহলে একটা মেয়েকে নিয়ে এমন কথা বলার অধিকারও উনি রাখেন না। কিন্তু ওটা যদি তুমি নাও হতে, অন্য কোনো মেয়েও হতো, উনি কিভাবে এসব বলেন? আই কান্ট বিলিভ। অদিতি থেমে গেল। ধ্রুব দাঁত খিচে বলল, ইউ নো হোয়াট, তোমার বাবা একজন আস্ত সেলফিশ মানুষ। উনি ওনার সম্মান গৌরবের কাছে অন্ধ হয়ে গেছেন, লিটারেলি। আর তুমি তোমার সেই বাবার জন্য আমাকে সাফার করাচ্ছ। অদিতি এসব শুনে তবদা খেয়ে গেল। ও বলল, আব্বা সেলফিশ নন, পরিস্থিতি এমন। ধ্রুব এবার চূড়ান্ত বিস্মিত হয়ে বলল, ফর গড সেক, তুমি এখনো তোমার বাবাকে ডিফেন্ড করে যাচ্ছ? ধ্রুব ভুল ভাবছিল। অদিতি সঙ্গে সঙ্গে বোঝার ভঙ্গিতে বলল, আমি কাউকেই ডিফেন্ড করছি না ধ্রুব, আপনি আমাকে ভুল ভাবছেন। ধ্রুব অদিতির এসব পক্ষ নিয়ে কথা বলাতে কথা এবার বিরক্ত হতে শুরু করলো। ধ্রুব নিজের রাগটুকু অদিতির সামনে প্রকাশ করতে চাইল না। ও সির্ফ চাপা গলায় বলল। অদিতি, ফোন রাখো। অদিতি অবাক, কিছু বলতে চাইল। আপনি? ধ্রুব এবারও চাপা গলায় নরম থাকার ভান করে বলল, আই সেইড ফোনটা কাটো। আমি তোমার এসব পক্ষ ধরে কথা বলা জাস্ট নিতে পারছি না। অদিতি হতভম্ব হয়ে শুনে গেল ধ্রুবর কথা। পর মুহূর্তে ওর চোখ টলমল করে উঠল। এমন আচরণ করলো তো ধ্রুব ওর সাথে? ঠিক আছে। ও আস্তে করে কলটা কেটে দিল। কল কেটে ফোনটা রীতিমতো বিছানার উপর ছুঁড়ে ফেলে দু হাতে মাথার চুল খামচে বিছানায় বসে গেল। ধ্রুব ওর সঙ্গে এমন করে কথাগুলো কেন বলল? এখানে ওর দোষ কোথায়? ধ্রুবকে অদিতি বারবার মানা করেছে, তারপরে কেন থাকলো ওর বাড়িতে? ও তো ধ্রুবকে কোনো আশা দেয়নি। অদিতির বারবার মনে পড়ছে ধ্রুবর সঙ্গে তোফাজ্জলের দেওয়া আচরণগুলো। দিলটা ছিঁড়ে যাচ্ছে সেসব মনে করে। কিন্তু এসবে ওর এত খারাপ লাগছে কেন? ওরা তো প্রেম করছে না, তবে কিসের অদিতির এত দায়বদ্ধতা? ও ধ্রুবকে নিজের জায়গা থেকে বারবার সতর্ক করেছে, তবুও সে থেকেছে, অপমান সহ্য করেছে। এখানে অদিতির দোষটা কি? আর তোফাজ্জলের এই রূপ তো অদিতি জানতোই, এমনটা হবে সেটাও জানতো। ধ্রুবকে কি বলেনি ও সেসব? এখন ধ্রুব কিসের এত রাগ, অ্যাগ্রেসিভ আচরণ দেখাচ্ছে ওর সাথে? অদিতি ভাবতে পারছে না আর। হঠাৎ নিজের ভাবনার এসব দ্বন্দ্বের মাঝে ওর দরজায় ডাক পড়ল। এই অদিতি, খেতে আয়। অদিতি থামল, চোখের পানি মুছতে মুছতে ভাঙা গলায় বলল, তোমরা খেয়ে নাও, আমি একটু ঘুমাবো। ফাহিমা আর ডাকাডাকি করলো না। গত দুরাতে মেয়েটা একটুও ঘুমায়নি, সারাক্ষণ কেমন অন্যমনস্ক হয়ে থেকেছে। বাড়িতে এতগুলো ঝামেলা হয়ে গেল, এখন একটু বিশ্রাম নেওয়া উচিত। তিনিও চলে গেলেন। অদিতি বিছানার উপরে মাথা রেখে শুয়ে পড়ল। বালিশ ভিজে গেল তার চোখের জলে। দুপুর গড়িয়ে বিকেল হতে অদিতির ফোনটা বেজে উঠল। ও দুহাতে চোখ মুছতে মুছতে উঠে বসল। ফোন হাতে নিয়ে দেখে তানিয়ার কল। এমন মুহূর্তে তানিয়ার ফোন পেয়ে অদিতি থামলো কিছু সময়ের জন্য। ও কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে তানিয়া অস্থির গলায় বলতে লাগলো, অদিতি, ধ্রুব ভাই অ্যাক্সিডেন্ট করেছে। আমরা এই মুহূর্তে ওনাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, তুই কি আসবি? অ্যাক্সিডেন্ট? পুরো কথা শুনে থ হয়ে গেল অদিতি। সে ফোনটা আবার সামনে নিয়ে নাম্বার দেখল। কয়টা বাজে? 1 ঘন্টা হয়েছে ধ্রুবর সঙ্গে কথা হয়েছে, এই 1 ঘন্টার মধ্যে অ্যাক্সিডেন্ট? অদিতি হতভম্ব হয়ে গেল। তুমি মজা করছো নাকি? তানিয়া, আমি মজার মুডে নেই। আমার লাইফে এমনিতেই অনেক ঝামেলা চলছে। তানিয়া এবার অধৈর্য হয়ে বলল, তোকে আমি ছবি পাঠাচ্ছি, ভাইয়ের অবস্থা খারাপ। আই ডোন্ট নো কি হবে সামনে, তুই আয় প্লিজ। অদিতি কেঁপে উঠল। চট করে কম্পিত হাতে ফোন কান থেকে নামিয়ে ছবি দেখল। ছবিতে ধ্রুবর পুরো মুখ রক্তে ভেসে যাচ্ছে, চোখ দুটো নিভু নিভু, কপাল ফেটে গেছে একপাশে। অদিতির বুকটা আচমকা ধক করে উঠল। ও সম্পূর্ণ শরীর যেন ঠান্ডা হয়ে গেল। মুখে হাত চেপে উঠে দাঁড়িয়ে গেল। তানিয়া ততক্ষণে কল কেটে দিয়েছে। অদিতি দাঁড়িয়ে আছে, ওর তখনও স্থির হয়ে ছবি দেখছে। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। বিশ্বাস হচ্ছে না ছবিগুলো ধ্রুবর। আজ ধ্রুবর যদি কিছু হয়ে যায়, অদিতির জীবনেও নিজেকে ক্ষমা করতে পারবে না। সারা জীবন এই অপরাধবোধ বই বেড়াতে হবে। আর তাছাড়া সে নিজেও মরে যাবে। এর পরেরটুকু আর ভাবে না অদিতি। তাড়াহুড়ো করে ফোন বিছানায় ফেলে ব্যাগ গোছাতে লাগলো।
ব্যাগ গোছাতে গোছাতে ফাহমিদাকে সজোরে ডাকতে লাগলো। ফাহমিদা ডাক শুনে দৌড়ে অদিতির রুমে এলো। অদিতি তখনও পুরো রুম এলোমেলো করে দৌড়ে দৌড়ে ব্যাগ গোছাচ্ছে। পাগলের মতো লাগছিল তাকে। ফাহিমা পুরো রুমে একবার চোখ বুলিয়ে অবাক হয়ে অদিতির দিকে তাকিয়ে বলে, কই যাচ্ছিস তুই? অদিতি ব্যাগে এলোমেলো ভাবে কাপড় ঢোকাতে ঢোকাতে অস্থির গলায় জবাব দিল। ঢাকায় যাচ্ছি। ফাহিমা অবাক হয়ে বললেন, আজ কেন? তোর না পরশু যাওয়ার কথা? অদিতি থামলো, তবে কিছু না ভেবে তৎক্ষণাৎ জবাব দিল, আমার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা ভীষণ খারাপ, আমার যাওয়াটা দরকার। মা, আব্বা কোথায়? আব্বাকে বুঝিয়ে দিও। ফাহিমা বললেন, তোর বাপ তো বাজারে গেছে, আসবে রাতে। কাল যা তাহলে, ফ্রেন্ডই তো শুধু। অদিতি এবার ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো ফাহিমার দিকে। টলমল চোখে ভাঙা গলায় বলল এটুকু, ওর কিছু হলে আমি মরে যাব মা, আমার যাওয়াটা দরকার। ফাহিমা ভ্রু কুচকান। অদিতির এমন পাগল পাগল অবস্থা দেখে সন্দেহ নিয়ে বলে, ফ্রেন্ডটা কে শুনি? অদিতি থমকে গেল। কি উত্তর দিবে এখন? ফাহিমার প্রশ্নের জবাব যে ওর কাছে নেই। অদিতি কখনো চোখে চোখ রেখে মিথ্যে বলতে পারে না, তেমনি আজও পারেনি। ও দৃষ্টি লুকাতে লুকাতে জবাব দিল, আমার ক্লোজ ফ্রেন্ড, নাম নাম জান্নাত। আসি মা, আব্বাকে বুঝিয়ে দিও তুমি প্লিজ, আমি পৌঁছে কল করব। ফাহিমা মেয়ের দিকে তখনও অবাক হয়ে চেয়ে রইল। অদিতি দরজা খুলে দৌড়ে বাড়ি থেকে বের হলো। ধ্রুবকে ডাক্তার চেক আপ করে দেখছিল। ধ্রুবর কপাল বেশি ফেটেছে, সেলাই লাগবে। আপাতত ধ্রুবর সেলাই চলছে। রুমের বাইরে ইমন আর ধ্রুবর 3 ইডিয়টের দল অস্থিরভাবে পায়চারি করছিল। পাশেই তানিয়া বসে আছে, তাকে খবর দিয়েছে ইমন, যেন ওর মাধ্যমে অদিতিকে টেনে বাড়ি থেকে এখানে আনা যায়। অনেক হয়েছে এদের ঝগড়া বিবাদ। এবার যদি অদিতি ধ্রুবর অসুস্থতা দেখে একটু গলে। পাষাণ মেয়ে, 4 আনা নেই গায়ে শক্তি, অথচ আস্ত এক ধ্রুবকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। সাহস কম না এই মেয়ের। ইমনের পাশে সৌরভ দাঁড়িয়ে আছে, তিনি হাসপাতালে আসছে পর থেকে ফোনে কথা বলছেন। এতক্ষণ হাসপাতালে বসে থেকে তার জরুরি কাজগুলো নষ্ট হচ্ছে, কিন্তু ছেলের জন্য সব কাজ ফেলে রেখে এখানে বসে আছেন। যতই ধ্রুব তাকে বাবা না মানুক, তিনি তো ছেলে মানেন। তাই তো তার পিতৃসত্তা তাকে ছুটে নিয়ে এসেছেন হাসপাতালে। সৌরভের দিকে এক পলক চেয়ে ইমন ধীর পায়ে তানিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। তানিয়া দ্রুত সিনিয়রকে সম্মান দেখিয়ে উঠে দাঁড়ালো। তানিয়ার পাশে দাঁড়িয়ে ইমন নিচু গলায় জিজ্ঞেস করলো, অতিথিকে কল দিয়েছিলে? তানিয়া সঙ্গে সঙ্গে বলল, জি ভাইয়া, আসছি ও। ফোন করার 3 ঘন্টা পেরিয়ে গেছে, এতক্ষণে এসে পৌঁছে যাওয়ার কথা। ইমন ভ্রু কুচকে ঘড়ির দিকে দেখিয়ে বলে, এত সময় তো লাগার কথা না। ইমনের কথা শেষ হওয়ার আগে দেখা গেল অদিতি হাঁপাতে হাঁপাতে করিডোরের সামনে এসে দাঁড়িয়েছে। হাতে ছোটখাটো ব্যাগ, চুল এলোমেলো, কোনো রকমে গায়ে ওড়না টেনে বেরিয়ে পড়েছে বোঝাই যাচ্ছে। ইমন অদিতিকে দেখেই খুশি হলেও মুহূর্তে মুখটা গম্ভীর করে ফেলল। মেয়েটাকে ধ্রুব লাই দিয়ে দিয়ে এত সাহস বাড়িয়েছে। ইমন এত লাই দেবে না ধ্রুবর মতো। যত লাই দেবে তত এই 4 আনার ছোটখাটো মেয়েটা তার বন্ধুর দিল ভেঙে চুরে খান খান করে দিতে থাকবে। অদিতি ইমনকে দেখে থমকে গেল। নিজের অনুভূতি সামলে ধীর পায়ে ওদের সামনে এসে দাঁড়ালো। ইমন অদিতিকে দেখে ভ্রু বাঁকিয়ে বলল, তোমাদের না মানবিমান চলছে? তুই এখানে কে? ধ্রুবকে দেখতে এসছ? অদিতি মাথাটা নামিয়ে ফেলল। চূড়ান্ত অপরাধ বোধ নিয়ে জবাব দিল, সে কেমন আছে এখন? কোন রুমে? অদিতির এত চিন্তা দেখেও ইমন রাগী গলায় বলল, ধ্রুবকে মেরে ফেললে তো পারো, খামুকে বেচারাকে কষ্ট কেন দিচ্ছ? অদিতি তাকিয়ে রইল ইমনের দিকে, তারপর ব্যাকুল গলায় বলতে লাগলো, সব আমার জন্য হয়েছে ভাইয়া, আমার বাড়ি থেকে। ইমন অদিতিকে পুরো কথা বলতে না দিয়ে সৌরভের দিকে চেয়ে দ্রুত থামিয়ে দিল। ওকে ওকে, বুঝে গেছে। পাবলিকলি আর আমার বন্ধুর কষ্টের কথা আর বলো না বোন। অদিতিও থামলো, ওর চোখ দুটো ফাঁকা, কান্না দমিয়ে রাখা দারুণ, গলা বারবার ওঠানামা করছে। হয়তো ইমনকে কিছু জিজ্ঞেস করতে চাইছে, কিন্তু বলতে পারছে না। ইমন সেটা বুঝে অদিতিকে এ যাত্রায় আশ্বস্ত করে বলল, ডোন্ট ওয়ারি, তোর হয়েও না হওয়া প্রেমিক ধ্রুব ঠিক হয়ে যাবে। সেলাই চলছে, বাকিটা আল্লাহ ভরসা। ডাক্তার রুম থেকে বেরিয়ে হতেই ইমন ওদিকে দৌড়ে গেল। অদিতি যাবে কি যাবে না ভাবছিল। ওপাশে সৌরভও দাঁড়িয়ে, তাই অদিতি সংকোচ দেখিয়ে দূর থেকে অসহায়ের মতো তাকিয়ে রইল ডাক্তারের দিকে। তানিয়া পাশ থেকে সেটা দেখলো,
অদিতি ধ্রুবর এই করুণ প্রেম কাহিনী তানিয়াকে আকৃষ্ট করলো। ও ধীর পায়ে অদিতির পাশে এসে দাঁড়িয়ে ওর কাঁধে আলতো করে হাত রাখলো, বলল, এখানে দাঁড়িয়ে না থেকে শুনে আয় যা। অদিতি দু হাতে চোখ মুছে ভাঙা গলায় বলল শুধু। আমার জায়গা এখানেই। তানিয়া অদিতির ভাঙা মন বুঝে ওর কাঁধে হাতটা চেপে ধরে। এতক্ষণে ভরসা পেয়ে অদিতির জমিয়ে রাখা কান্নাগুলো যেন ছুটে বেরিয়ে আসতে চাইছে। অদিতি ফাঁকা ঢোক গিলে কান্না আটকে বলে, সব আমার জন্য হয়েছে তানিয়া। আমি তার এই অবস্থার জন্য দায়ী। তার কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনোদিন মাফ করতে পারবো না, কোনোদিন না। বলেই চোখের জল মুছে ফেললো অদিতি। তানিয়া অদিতির সামনে এসে দাঁড়ায়। ওর কান্না ভেজা মলিন মুখ দেখে বড্ড মায়া হলো। ও অদিতির গোলগাল সরল মুখটা আগলে ধরে তার চোখের জল মুছে সান্ত্বনা দিয়ে বলল, ঠিক হয়ে যাবে সব, চিন্তা করিস না। একটা কথা, ধ্রুব ভাইকে নিয়ে তোর এত করছে কেন? তোর তো রিলেশন নেই ওনার সঙ্গে, রাইট? ফিরিয়ে দিয়েছিলি না ধ্রুব ভাইয়াকে? অদিতি তাকিয়ে রইল তানিয়ার দিকে। এর কোনো জবাব যে ওর নিজের কাছেও নেই। তানিয়া সেই চাহনি রেখে হালকা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ অদিতি, তুই নিজেও কষ্ট পাচ্ছিস, বেচারা ধ্রুব ভাইকেও কষ্ট দিচ্ছিস। কেন এসব করে যাচ্ছিস অদিতি? কিসের জন্য? তুই এক পা এগোলে বাকিটা ভবিষ্যৎ আল্লাহ দেখবেন। কেন নিজেকে এভাবে আটকে রাখছিস? অদিতি সরে গেল, অস্থির গলায় বলল। তুমি জানো না আমার পরিস্থিতি, আমি এমন। তানিয়া ওকে থামিয়ে দিয়ে বলল, আমি জানি সব, সঙ্গে এও জানি তুই অযথা বিষয়টাকে জটিল করে তুলছিস। নিজের উপর ভরসা রাখ। এমন হাজারো জটিলতার মধ্যেও মানুষ প্রেম করে বিয়ে করে। আপাতত নিজেকে একটা সুযোগ দে। প্রেম জীবনে বারবার আসে না অদিতি। আর ধ্রুব, তারময় বেপরোয়া উগ্র একটা ছেলে শুধুমাত্র তোর জন্য নিজেকে এতটা বদলে ফেলেছে। এটার মানে তুই বুঝিস? অদিতি তানিয়ার থেকে চোখ সরিয়ে আলগোছে রুমের দিকে তাকালো, যেখানে ধ্রুব নিস্তেজ অবস্থায় শুয়ে আছে। তার মুখে লাগানো অক্সিজেন মাস্ক হাত পা অব্দি নড়ছে না, কপালে ব্যান্ডেজ যার উপরে রক্তের ছাপ, দাগ। অদিতি ওদিকে চেয়ে রইল নির্নিমেষ। তানিয়া অদিতির চাহনি লক্ষ্য করে নিজেও তাকালো ওদিকে। একসময় অদিতি বলে ওঠে, আমি তার সাথে শুধুমাত্র টাইম পাস করতে চাই না তানিয়া। যদি কোনোদিন আমি তাকে কষ্ট দিই, বিয়ে করতে না পারি, সেদিন কি হবে? আমার ভীষণ ভয় হচ্ছে। তার মন ভেঙে ফেললে আমার সারা জীবন অপরাধ বোধ হবে। তানিয়া অদিতির মতো ওপাশে চেয়ে থাকতে থাকতে জবাব দিল, টাইম সব বলে দেবে। আর তুই এটা নিয়ে চিন্তা কর যে তুই যেন তেন কাউকে ভালোবাসিস না। সে ধ্রুব ইয়ামিন। তোর জন্য সে সমস্ত পৃথিবী উল্টে ফেলতেও পারে। সম্ভব তার জন্য সেটা। অদিতি তাকিয়ে রইল অবচেতন ধ্রুবর দিকে। ধ্রুবর ওই ফ্যাকাশে মুখটা অদিতির আজও বড় টানে। এই ছেলেটা প্রেমিক হিসেবে দুর্দান্ত হবে। আর অদিতি সবসময় মনে মনে ধ্রুবর মতোই কাউকে চাইতো, যে ওর জন্য দুনিয়ার সঙ্গে বাজি লড়তে রাজি। একদম হঠাৎ করে মনের কোথাও যেন এগিয়ে যাওয়ার একটা আশা দেখতে পেল অদিতি। তারপর হঠাৎ করে ওর মন থেকে সমস্ত ভয় উবে গেল। গ্রামের চাপা স্বভাবের অদিতি হুট করে সিদ্ধান্ত নিল, ওপাশে যে ছেলেটি রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে তার হাতে হাত মিলিয়ে অনেকটা পথ চলবে সে। একটা সুযোগ দিবে নিজের জীবনকে, যা হয়ে যাওয়ার হোক। ধ্রুব নামক ওই ছেলেটাকে ফিরিয়ে দেওয়ার সমস্ত পথ অদিতি হারিয়ে ফেলেছে, বরং ওকে আঁকড়ে ধরার পথ খুলে দিচ্ছে একের পর এক। অদিতি অস্থির হয়ে উঠল ওই বখাটে উগ্র ধ্রুবর প্রেমিক সত্তা দেখার জন্য। কবে সুস্থ হবে ধ্রুব ইয়ামিন? ধ্রুবর জ্ঞান ফিরেছে, এখন টুকটাক কথাও বলতে পারছে। অদিতি এতক্ষণ ধ্রুবর ওই রুমটার সামনে চাতক পাখি নিয়ে চেয়ে দাঁড়িয়েছিল, জানলার ওপাশে বেডে বিরক্ত ভঙ্গিতে শুয়ে থাকা ওই ছেলেকে এক নজর দেখার জন্য। এখন এক পা অবধি নড়েনি জায়গা থেকে। ধ্রুবর জ্ঞান ফিরতেই 3 ইডিয়টসের গ্যাং দৌড়ে ধ্রুবর রুমে ঢুকে পড়েছে। ধ্রুব আর ওদের মধ্যে টুকটাক কথাবার্তা চলছে, যা জানলা দিয়ে দেখতে পাচ্ছে অদিতি। ধ্রুবর কপালে ব্যান্ডেজ, ওর চোখ মুখ ভয়াবহ গম্ভীর। বন্ধুদের কোনো কথার বিপরীতে ধ্রুব শুধু হুঁ হাতে উত্তর দিয়ে যাচ্ছে। অদিতি দীর্ঘশ্বাস ফেলে। এত বড় অ্যাক্সিডেন্ট করেও এই ছেলের মাথা ভর্তি রাগ এখনো থেকে গেছে, নড়চড় হয়নি একটুও। সৌরভ ইয়ামিন ডাক্তারের সঙ্গে কথা বলতে গেছেন। মূলত তিনি সবার আগে ধ্রুবর রুমে ঢুকতে চেয়েছেন, কিন্তু সাহস হয়নি। ছেলে আবার হাসপাতালে ভর্তি মানুষের সামনে অপমান করে বসলে লজ্জায় মাথা কাটা যাবে তার।
সৌরভী আমিন ওপাশে আসতেই অদিতি ওড়নার আড়ালে মুখ লুকিয়ে ফেলে। উনি চোখের আড়াল হতে মুখ থেকে ওড়না সরিয়ে অদিতি ওভাবেই দাঁড়িয়ে রইল। জানলা দিয়ে যতটুকু ধ্রুবকে দেখা যাচ্ছিল সেটুকুই দেখছে, যেন তার তৃষ্ণা নিবারণ হচ্ছিল। ধ্রুব কথা বলার ফাঁকে হঠাৎ করে জানলার বাইরে তাকালো। অদূরে অদিতিকে দেখে ও বিস্ময়ে নিয়ে আবারও ভালোভাবে তাকালো। ওটা ওটা অদিতি তো? ও ও এখানে কি করছে? রাজন সেই কখন থেকে বকবক করেই যাচ্ছে। অদিতি এখানে কি করছে? ধ্রুব হাত উঁচিয়ে রাজনকে থামিয়ে দিয়ে জানলার দিকে চেয়ে ভ্রুকুচকে বলে ওঠে। রাজন, সুমন, ইমন ধ্রুবর দেখা দেখে জানলার দিকে তাকালো। অদিতি ওদের তাকানো দেখে চমকে ওঠে, দ্রুত মুখ লুকিয়ে অন্য পাশে তাকালো। ধ্রুব যেভাবে তাকিয়ে আছে ওর দিকে যে কোনো মুহূর্তেই খেয়ে ফেলবে যেন। ইমন চোখ সরালো, ধ্রুবর দিকে ফিরে অত্যন্ত স্বাভাবিক স্বরেই বলল, আমি এনেছি। ধ্রুব ভ্রু কুচকে ফেললো ইমনের ছেলে মানুষিতে। চূড়ান্ত বিরক্ত হয়ে বলল, ওকে কেন ডেকেছিস? জানিস ওর পরিবারের কথা, তারপরও ডেকে আনলি? ওরা যদি কিছু সন্দেহ করে? ইমন ধ্রুবর এখনো অদিতির প্রতি এত আহ্লাদিপনায় রেগে গেল। চেতে উঠে বলল, করলে করবে, তোরও তো চিন্তা কেন? অতিথিকে এনেছি, ভালো ভালো নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে আনে। অনেক হচ্ছে স্যাক্রিফাইস। ন্যাকামো না করে দুজনে মিলমিশ কর। আমরা বাইকে যাচ্ছি, ওকে পাঠাচ্ছি রুমে। ধ্রুব চোখ উল্টে হতাশার শ্বাস ফেলল। ঘাড় সামান্য কাত করে ইমনের দিকে চেয়ে বোঝানোর চেষ্টা করলো, এসব এত সহজ না। ওর পরিবার। ইমন এবার রেগে গেল। ধ্রুবর হতাশ হতাশ মুখের দিকে যার পরনে অতিষ্ঠ হয়ে বলে, বালের পরিবার আমার, আমরা কি বেজন্ম নাকি? ওর এক পরিবারের অজুহাত আছে। তোর ফিলিংস, তোর আবেগ, তোর সবকিছু ওর কাছে কিছুই না। ধ্রুব ভ্রু বাঁকায়, জানলার দিকে একবার চেয়ে নরম কণ্ঠে বলে, আমি ওকে বুঝি ইমন, ও মুখে বলে না ঠিকই, কিন্তু ওর মনটা আমি চিনি। ইমন ব্যঙ্গ করে খিচিয়ে খিচিয়ে বলে, হ্যাঁ, খুব চিনে ফেলেছে ওর মন। ন্যাকামোটা না এবার দুজনের বাদ দে। ওকে রুমে পাঠাচ্ছে, কথা বল। অ্যান্ড আজকে মিটমাট কর সব। ধ্রুব কিছু বলবে তার আগে ইমন আর ওর কথা শোনার ধৈর্য রাখলো না। বাকিদের নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। অদিতি ওদের রুম থেকে বেরোতে দেখে এগিয়ে ইমন বাকিদের ইশারা করলো দূরে গিয়ে দাঁড়াতে। অদিতি ইমনের দিকে চেয়ে ব্যাকুল গলায় বলল, সে ঠিক আছে ভাইয়া? কোনো কমপ্লিকেশন আছে এখন আর? ইমন অদিতির ব্যাকুল গলা দেখে মনে মনে না চাইতেও হেসে ফেলল। ধ্রুব ঠিকই বলে, হেমের মন চেনা যে কারো পক্ষেই সম্ভব না। কি সুইট, সরল সোজা একটা মেয়ে, অথচ এর ভাগ্যে জুটে গেছে ধ্রুবর ন্যায় রাগী বদমাজাজি একটা ছেলে। আর যাই বলুক না কেন, হেমের কপালে দুঃখ আছে সামনে। তবুও দুজনের মধ্যে সম্পর্ক ঠিক করতে মাঝখানে মধ্যম লোক হিসেবে ইমন কাজ করলো। বলল, শোনো অদিতি, আজ ধ্রুবর বন্ধু হয়ে নয়, বরং তোমার ভাই হিসেবে একটা পরামর্শ দিতে চাইছি। দুজন দুজনকে অনেক জ্বালিয়ে খেয়েছ, এবার এসব শেষ করো। ধ্রুব জীবনে কোনোদিন ভালোবাসা পায়নি, একা একা থেকেছে সারা জীবন। কাউকে নিজে অনুভূতি ব্যক্ত করতে আমরা ওকে কখনো দেখিনি, কিন্তু তুমি আসার পর ধ্রুব বদলেছে। বলবো না ভালো হয়ে গেছে, তবে আমাদের চোখেও অনেকটা বদলেছে। যে ছেলে কোনোদিন কাউকে নিজের চাওয়াটুকু খুলে বলেনি, সে তোমার সামনে নিজেকে জাহির করেছে, খোলা বই হিসেবে মেলে দিয়েছে নিজেকে। তো তোমার কি উচিত না এই ছেলেটাকে আগলে রাখা? পরিবারকে দোহাই দিও না। তোমার পরিবারকে আমরা বিয়ের সময় সবাই মানিয়ে দেবো। চিল, তোমার বাবার সম্মান সেফ থাকবে, চিন্তা করো না এটা নিয়ে। অদিতি শুনে গেল কথাগুলো। ইমন ওর চিন্তিত মুখটার দিকে চেয়ে সামান্য হাসলো। কাজ কিছুটা হয়ে গেছে। ইমন মুখ আবারও গম্ভীর করে বলে, এখন যাও, ধ্রুবর সঙ্গে কথা বলো, ওর সঙ্গে নিজের ফিলিংস শেয়ার করো। ছেলেটাকে আল্লাহর বাস্তবের একটু শান্তি দাও। অদিতি পুরো কথাটা শুনে মাথা নামিয়ে ফেলে। ওকে কেন সবাই দোষ দিচ্ছে? অদিতি কি করেছে? সে বলেছে ধ্রুবকে তার পেছনে ছুটতে, বরং কখনো ধ্রুবকে পজিটিভ ইঙ্গিত দেয়নিও। তারপরে সবার সকল কথা মাথা পেতে নিচ্ছেও। কারণ হচ্ছে আজকে যা ঘটেছে ধ্রুবর সঙ্গে, তার কিছুটা দায়ভার অদিতিরও। ও ছোট করে উত্তর দিল, আমি ভেবে দেখছি ভাইয়া। এমন শুনে দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটাকে নিয়ে চিন্তার শেষ নেই তার। শেষ মুহূর্তে এই মেয়ে তাদের এক সকল চেষ্টাই ভেস্তে দিতে পারে। বলা যায় না। ইমন বলে, আঙ্কেল এখানে নেই,
আমি ওনাকে আধা ঘন্টা আটকে রেখেছি। তুমি যাও, কথা বলো ওর সঙ্গে। অদিতি মাথাটা হালকা নাড়িয়ে সায় দিল। ইমন ধ্রুবর রুমের দরজা খুলে অদিতির ভেতরে যাওয়ার ইশারা করে। অদিতি রুমের সামনে কম্পিত পায়ে এসে দাঁড়ালো, মাথাটা নামানো ওর। ধ্রুব তীক্ষ্ণ চোখে বিছানায় শুয়ে অদিতিকে দেখে যাচ্ছে। সরল ওই মুখটা আজ বড্ড বিচলিত, দ্বিধান্বিত। ধ্রুব সেভাবেই বসে থাকলো। ইমন অদিতিকে ভেতরে ঢুকিয়ে ধ্রুবকে পেছন থেকে ইশারায় বলল, অল দ্য বেস্ট। ধ্রুব ইমনের থেকে চোখ সরিয়ে আবারও অদিতির দিকে তাকালো। অদিতি ধীর পায়ে রুমে ঢুকলো। ততক্ষণ ইমন দরজা লাগিয়ে বেরিয়ে গেছে। অদিতি আশেপাশে চেয়ে দেখলো, ভুলেও ধ্রুবর দিকে তাকাচ্ছে না। না হলে আজ ধ্রুবর এহেন করুণ অবস্থা দেখে অদিতি এখানেই কেঁদে ফেলবে। ও আস্তে করে হেঁটে ধ্রুবর পাশে গিয়ে দাঁড়ালো। ধ্রুব কোনো কথা বলল না, বরং দেখতে লাগলো কিভাবে ধীরে ধীরে অদিতি একটু একটু করে ধ্রুবর দিকে এগিয়ে আসছে। অদিতি ধ্রুবর থেকে বেশ দূরে এসে থামলো। ধ্রুবর দিকে এতক্ষণে মাথা তুলেছে। ওর ব্যান্ডেজটা একবার কাতর চোখে দেখলো। ব্যান্ডেজ দেখতে দেখতে তারপর ধীর গলায় প্রশ্ন করলো, ব্যথা আছে এখনো? ধ্রুবর আতঙ্ক ভরা ব্যথাতুর মুখের দিকে চেয়ে ঠান্ডা গলায় উত্তর দিল। ভীষণ পেইন হচ্ছে। অদিতি সঙ্গে সঙ্গে থমকে গেল। মাথা তুলে ব্যাকুল হয়ে ধ্রুবর দিকে এগিয়ে গেল। অস্থির হয়ে উঠল যেন মুহূর্তে। ডক্টর ডাকবো? ডক্টরের নাম কি? কোন ফ্লোরে গেলে পাবো? অদিতি ধ্রুবকে শান্তি দিচ্ছে ভীষণ। ধ্রুবর দিকে চেয়ে হালকা স্বরে বলে, দূরে থেকে দেখলে ব্যথা ফিল করা যায় না অদিতি। তার জন্য কাছে এসে বসা লাগে, আলতো করে মাথায় হাত বুলিয়ে দেয়া লাগে, অ্যান্ড চোখে চোখ রেখে কথা বলা লাগে। অদিতি তাকিয়ে রইল, গলা কাঁপছে প্রায়। ও ধ্রুবর কথা মতো আস্তে করে ওর পাশের বিছানায় বসলো। ধ্রুব অদিতির দিকে চেয়ে রইল। অদিতি দোনামোনা করছে ভীষণ। ধ্রুব দেখলো ওর হাত কাঁপছে, অনবরত ঘষছে নিজের দুহাত, ঘামছে ভীষণ। ধ্রুব সেটা নজরে রাখলো, স্বাভাবিক গলায় বলল, যা বলার আছে বলে ফেলো ধ্রুব, আমি শুনবো। অদিতি উত্তর দিল না। অনেকক্ষণ হলো। ধ্রুব চোখ উল্টে এ পর্যায়ে হতাশার শ্বাস ফেলল। সব আশার উপর এই মেয়ে বারবার পানি ফেলে দিচ্ছে। সে চোখ দুটো অদিতির দিক থেকে সরিয়ে অন্য পাশে চেয়ে বিরক্তি ভঙ্গিতে নড়ে চড়ে বলে, বাদ দাও, বলা লাগবে না, ডাক্তার ডাকো, আমার পেইন হচ্ছে মাথায়। অদিতি অসহায় চোখে তাকালো ধ্রুবর দিকে। ও তো বলতে চায় যা ধ্রুবকে মুখে শুনতে চায়, কিন্তু জীবনে এসব কথা অদিতি কাউকে বলেনি, না বলতে শুনেছে। কিভাবে তুলেবে এসব কথাও জানে না। ধ্রুব সেদিন এই কথাগুলো এত স্পষ্ট সরাসরি কিভাবে বলে ফেলেছিল? ও কেন পারছে না বলতে? ধ্রুব অদিতির বিচলিত এলোমেলো চাহনি দেখে দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি নিজে যেদিন চাইবে এসব সেদিন বলো। কারোর প্রেশারে এসে বলাটা জাস্ট ইউজলেস। আমি কিছু মনে করছি না, তুমি সময় নাও, থাকো নিজের মতো। অদিতি এবার অস্থির হয়ে ব্যাকুল গলায় বলে ফেলে, আমি চাইছি। ধ্রুব ভ্রু কুচকালো, বলল, কি চাইছো? অদিতি নিচু গলায় উত্তর দিল। আপনি যা চাইছেন। ধ্রুব এতক্ষণে মনের ভেতরে স্বস্তি পেল, যেন মজা নিচ্ছে অদিতির এসব কাজে। তবু মুখের গম্ভীরতা, রাগী ভাব ধরে রেখেছে। তারপর জিজ্ঞেস করলো, আমি কি চাইছি? অদিতি ভ্রু কুচকে অধীর্য হয়ে বলে, জানেন না আপনি এতদিন কি চাইছিলেন? ধ্রুব ভ্রু বাঁকিয়ে ঠোঁটে হালকা হাসি রেখে অবুজের মতো করে বলল। কি চেয়েছি আমি এতদিন? অদিতি এ যাত্রায় বিরক্ত হলো ভীষণ। ইচ্ছে করে এগুলো করছে ওর সঙ্গে? ও চূড়ান্ত বিরক্ত হয়ে বলতে চাইল, কি চেয়েছেন জানেন না আপনি? ধ্রুব মিটিমিটি হাসে অদিতির আচরণে। পরপর অদিতি ওর দিকে তাকাতেই মুখটা আবারও গম্ভীর করে ফেলে। বাচ্চাদের মতো মাথা নেড়ে বলে, আই ডোন্ট নো তুমি কিসের কথা বলছো। তুমি মুখে বলো কি চেয়েছি আমি। অদিতি এবার চূড়ান্ত বিরক্ত হয়ে ওঠে। এমনিতেই সব কথা মুখে বলার মতো না, তার উপর ধ্রুব এভাবে মজা নিচ্ছে। ও মুখটা অন্য পাশে সরিয়ে তেরা গলায় বলে, লাগবে না বলা, বাদ দিন। ধ্রুব এবার সিরিয়াস হলো। অদিতির ঘুরিয়ে রাখা মুখটার দিকে অপলক চেয়ে ডাকলো, অদিতি। অদিতি ওর দিকে তাকালো, চোখগুলো টলমল করছিল ওর। ধ্রুব এবার শান্ত গলায় বলল, আমি সেদিন যা বলেছি আমি সেসব স্পষ্ট গলায় সরাসরি বলেছি, যেন তুমি বুঝতে পারো। আমি যা বলেছি সেটা নিয়ে আমি সিরিয়াস। তাই আজ আমিও চাইবো আমি যাকে নিজের জীবনের সিরিয়াস কথাগুলো বলছি
তার জীবনের কথাগুলো সিরিয়াসভাবেই আমাকে বলুক, রাইট? অদিতি ঢোক গিলল, চোখটা নামিয়ে নিয়ে বলল। আমার ভয় হচ্ছে ভীষণ। যদি যদি ধ্রুব থামিয়ে দিয়ে বলে। সমস্ত ঝড়ঝাপটা আমরা দুজনে একসঙ্গে ফাইট করবো অদিতি, কসম। আই উইল নেভার লিভ ইউ। আই উইল বি দেয়ার ফর ইউ ফর এভার অ্যান্ড এভার। অদিতি তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব ভ্রু কুচকে আবারও বলল। তুমি এখন নিজের মনের কথা বলার সাহস পাচ্ছ না। বাকিটা পথ তাহলে আমাদের সহজ কিভাবে হবে অদিতি? অদিতি ঢোক গিলে নিল। ওদের কথা বলার মধ্যেও ডক্টর ভেতরে এলেন। ডক্টরকে দেখে অদিতি দাঁড়িয়ে গেল বেড থেকে। ধ্রুব নড়ে চড়ে বসলো। ডক্টর ধ্রুবর প্রেসক্রিপশন দেখতে দেখতে হেসে হেসে বলল। গার্লফ্রেন্ড নাকি ধ্রুব? ধ্রুব ডক্টরের মজার সঙ্গে তাল মিলিয়ে অদিতির দিকে চেয়ে মিটিমিটি হেসে বলে। সেটারই প্রিপারেশন চলছে আঙ্কেল। ডক্টর অদিতির দিকে চেয়ে দেখলো, লজ্জায় মুখ অন্য পাশে সরিয়ে ফেলেছে ও। ডক্টর হাসলো, ধ্রুবর দিকে চেয়ে বলল। নাইস চয়েস। আমার আশীর্বাদ আছে তোমার সঙ্গে, চালিয়ে যাও, সফল একদিন হবেই। বেস্ট অফ লাক। ধ্রুব হেসে উত্তর দিল। থ্যাংক ইউ আঙ্কেল। ডাক্তার চলে গেল। অদিতি এবার মুখ খুলল, ধ্রুবর দিকে ভ্রু কুচকে চেয়ে বলল। ডক্টরের সঙ্গে এভাবে কথা বললেন কেন? কি ভাবলেন উনি? ধ্রুব অদিতির হাত টেনে ওকে নিজের পাশটায় বসিয়ে দিয়ে বলে। যা সত্যি তাই বললাম। অদিতি ভ্রু কুচকে বলল। আমি আপনার গার্লফ্রেন্ড? ধ্রুব ভ্রু বাঁকিয়ে বলল। নো। অদিতি বলল। হইনি এখনো। ধ্রুব গা ছাড়া ভঙ্গিতে অলসভাবে বলল। হতে কতক্ষণ? এই যে এক্ষুনি হয়ে যাবে, দেখবে কিভাবে। অদিতি অবাক হয়ে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুবর হাত টেনে নিয়ে ওর হাতের পিঠে আলতো করে চুমু খেলো। চমকে উঠল মেয়েটা। ধ্রুবর বড় বড় চোখ দুটোর দিকে চেয়ে নরম স্বরে বলল। ভালোবাসা হয়নি এখনো? অদিতির গা মুচড়ে উঠল যেন। ও টেনে হাত সরিয়ে নিতে চাইল, ধ্রুব ছাড়ল না। হাতের পিঠে আরো একবার গরম নরম চুমু খেয়ে বলল। হয়নি এখনো ভালোবাসা? অদিতি এবার আর হাত সরালো না, লজ্জায় চোখ নামিয়ে ফেলল। ধ্রুব নামিয়ে রাখা চোখের দিকে চেয়ে হাতের পিঠে আবারও আরো একটা চুমু খেল, এবার ভীষণ গভীরভাবে। অদিতি সারা গা যেন ওই এক ছুটে শিউরে উঠল। চোখ মুখ খিচে ফেলেছেও। ধ্রুব এবার মারাত্মক হাসকি গলায় জিজ্ঞেস করলো। ভালোবাসা এখনো হচ্ছে না? ভালোবাসি ধ্রুব। অদিতি একদম আচমকা চোখ মুখ কুচকে ফেলে বলল। ধ্রুব অবাক হয়ে মাথা তুলে বিমূঢ় দৃষ্টিতে তাকালো অদিতির দিকে। ওর কানকে যেন বিশ্বাসই করাতে পারছে না। ধ্রুব ভ্রু কুচকে বিস্ময় নিয়ে হতবাক গলায় বলল। সরি। অদিতি এবার ধীরে ধীরে চোখ খুলে তাকালো। ওর চোখগুলো টলমল দিঘির জলের ন্যায় শান্ত আজ। অদিতি ধ্রুবর হাতটা চেপে ধরে এলোমেলো শ্বাস ফেলতে ফেলতে বলল। ভালোবাসি ভালোবাসি। ধ্রুব মনে হচ্ছে অদিতি হয়তো ঘোরের মধ্যে কথাটা বলে ফেলেছে। ও আবারও শিওর হতে জিজ্ঞেস করলো। কাকে? অদিতি ধ্রুবর চোখে চোখ রাখলো, স্পষ্ট গলায় বলল। আপনাকে। ধ্রুবর হাতটা ছেড়ে দিল আচমকা। অদিতি কান্নায় ভেঙে পড়ল, বলল। আমি নিজেকে ধরে কেন রাখতে পারলাম না ধ্রুব? কেন আমাকে এতটা পাগল করে দিলেন? ধ্রুব হা হয়ে থাকা মুখ হঠাৎ করে হাসি দিয়ে ভরে উঠল। ঠোঁটে হাসি রেখেই ও বুকের বাঁ পাশে নিজের হাতটা চেপে চোখ বুঝে বেডে হেলান দিয়ে বসে গেল। ওর বুকের ধুকপুকানি বেড়ে গেছে, এলোমেলো হয়ে আছে সর্বস্ব। অদিতি এটা কি বলে ফেলল? অদিতি এখনো জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে, পুরোপুরি এলোমেলো হয়ে গেছে আজও। ধ্রুব এক পর্যায়ে ধীরে ধীরে চোখ খুলে তাকালো। চোখ খুলে স্থির চোখে অদিতির এলোমেলো অস্থির আচরণ দেখতে থাকলো। অনেকক্ষণ পর যখন দুজনেই শান্ত হয়ে এলো, ধ্রুবর ক্লান্ত হাত জোড়া আলতো করে অদিতির গাল স্পর্শ করলো। অদিতির চোখ উপচে এবার যেন ঝরঝরিয়ে জল গড়িয়ে পড়ল। ধ্রুবর চোখের পানি আঙ্গুল দিয়ে মুছে দিল যত্নে। ওর নরম কোমল গাল আঙ্গুল দিয়ে ছুতে ছুতে বলল। Am I a winner or loser, অদিতি? অদিতি ধ্রুবর গালে ছোঁয়া হাতটা চেপে ধরলো শক্ত করে। দু চোখ বুঝে কান্নায় ভেঙে পড়ে বলে। ভিজে গেছেন আপনি। আপনার কাছে তোফাজ্জল হায়াতের মেয়ে আজ হেরে গেছে ধ্রুব। ধ্রুব চেয়ে রইল অদিতির কান্না ভেজা মুখটার দিকে। চেয়ে থাকতে থাকতে হঠাৎই হেসে ফেলল, ঠোঁটে তৃপ্তির হাসি ঝুলিয়ে। দেখতে দেখতে আবারও অদিতির দিকে তাকালো।
ওর কান্না করাটাও আজ মধুর লাগছে ধ্রুবর কাছে। অদিতিকে দেখতে একটা সময় ধ্রুব কিছুটা দোনামোনা করে হঠাৎই বলে ওঠে, ক্যান আই হ্যাভ মাই ফার্স্ট উইনার হাগ অদিতি? অদিতি চোখ খুলে তাকালো। ওর ভয় হচ্ছিল, কিন্তু ধ্রুবর এত কষ্টের বিপরীতে ওর এই চাওয়াটুকু ফেরাতে পারলো না কেন জানো। অদিতি চোখ নামিয়ে নিল, হালকা করে মাথা নেড়ে সায় দিয়ে নিল। ধ্রুব এরপর আরো 1 সেকেন্ডও দেরি করলো না। অদিতির হাত টেনে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে ওর পিঠ আঁকড়ে ধরল। অদিতির কাঁধে মুখ গুছে লম্বা একটা শ্বাস টানলো। অদিতির সারা গা তখন জমে আছে, কাঁধে ধ্রুবর ছোঁয়া, শরীরে মিশে আছে তার সঙ্গে। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া অদিতির গায়ে ফুল হয়ে ঝরে পড়ল। অদিতি নাক টেনে ধ্রুবর পিঠ আঁকড়ে ধরল। প্রেমিক ধ্রুবর মারাত্মক স্পর্শ, তার গায়ের মৃদুমন্দ সুঘ্রাণ সবকিছু অদিতিকে মোহিত করে ভীষণ। এমন নয় যে এটা তাদের প্রথম জড়িয়ে ধরা বা প্রথম কাছে আসা, এর আগেও ধ্রুব ছুঁয়েছিল ওকে। এভাবেই যত্নে আদরে ভঙ্গিতে টেনে নিয়েছিল নিজের বুকে। তবে তখন অদিতি দেখেছিল এই ধ্রুবর এই মারাত্মক উন্মাদনা, ওর পাগলামো, ওর রাগের পারদ। তবে আজ ধ্রুব শুধুই একজন প্রেমিক, ব্যাস। অদিতির প্রেমিক বই, সে আর কিচ্ছুটি নয়। কেটে যায় অনেকটা সময়। ধ্রুব তখনও চোখ বুঝে জড়িয়ে ধরে আছে নিজের শখের নারীকে। হঠাৎ করে কেবিনে সৌরভ ঢুকে পড়লেন, তার হাতে মেডিসিনের প্যাকেট, অপর হাতে বাটি। ছেলেকে অদিতির সঙ্গে জড়িয়ে ধরে বসে থাকতে দেখে তিনি যার পরনাই লজ্জা পেয়ে গেলেন। মুখ নামিয়ে চলে যাবেন, তার আগে দেখে ফেলে ওনাকে অদিতি। লজ্জা, ভয় ও দ্রুত ধাক্কা দিয়ে উঠে ধ্রুবকে। ধ্রুব এই ধাক্কায় ব্যথা পেয়ে আহ করে শব্দ করে ওঠে। ভ্রুকুচকে অদিতির দিকে তাকালে ধ্রুব। অদিতি অস্বস্তিতে জমে যায়, চুল কানের পেছনে গুজে নিতে নিতে নিভু গলায় বলে, আপনার বাবা এসেছেন। ধ্রুব চোখ উল্টে ফেললো চূড়ান্ত হতাশ চোখে। পেছনের দিকে চেয়ে নিজের বাবাকে দেখল। সৌরভী আমিন চলে যেতে নিচ্ছিলেন, পেছন থেকে ধ্রুব ডাকলো না ওনাকে, একবারের জন্যও না। অদিতিকে ছেড়ে দিয়ে আঙ্গুলের নখগুলো খুঁটিয়ে দেখা শুরু করেছে। সৌরভকে ধ্রুবর পুরো দমে ইগনোর করা দেখে অদিতি নিজেই তটস্থ হয়ে বেড থেকে উঠে দাঁড়ালো, ওড়না সামলে ডেকে বসলো। আঙ্কেল ভেতরে আসুন না। সৌরভ অদিতির সরল নরম কণ্ঠে পেছনে ফিরে তাকালো। ধ্রুব অদিতির দিকে কড়া চোখে তাকালো তাৎক্ষণিক। অদিতি অবাক চোখে চেয়ে দেখে ধ্রুবর ইশারাগুলো, অথচ কিছুই বুঝেনি। সৌরভ অদিতির থেকে চোখ সরিয়ে ছেলের দিকে শান্ত ঠান্ডা দৃষ্টিতে তাকালেন। তিনি দেখেন তার গুণধর ছেলে মেয়েটাকে রাগি রাগি চোখে কিছু একটা ইশারা করছে। অদিতিও পাল্টে ইশারা করলো চোখ দিয়ে। কি হয়েছে? সৌরভদের ইশারায় কথা বলার মধ্যে দুজনকে থামানোর জন্য হালকা কাশলেন। অদিতি কাশির আওয়াজে দ্রুত ধ্রুবর থেকে চোখ সরিয়ে নিল। ধ্রুব অদিতির অবুঝ ভাবখানার দিকে চেয়ে রাগ চেপে মুখ খিচিয়ে রেখে সেলফ বলল, নাথিং, ইউ ক্যারি অন। অদিতি পাত্তা দিল না ধ্রুবকে। ও আবারও নম্র গলায় ভেতরে ঢুকতে বলল সৌরভ। বারবার এভাবে বলায় সৌরভও রুমে ঢুকলেন। পেছন পেছন ইমন সহ বাকিরাও একে একে রুমে ঢুকে গেল। ওদের হুড়মুড়িয়ে রুমে ঢুকতে দেখে অদিতি অবাক হয়ে তাকালো। ধ্রুব এবার মহা বিরক্ত হলো। কত সুন্দর হাত করছিল ও অদিতিকে, এর মধ্যে বাগড়া না দিলে পারছিল না তাদের। ধ্রুবর মুখে নারাজি লেপ্টে আছে। ওর বন্ধুরা বাকিরা সেটা পাত্তা দিল না। রুমে ঢুকে ধ্রুবর আশেপাশে যে যার মতো ধ্রুবর বেডের চারপাশে জায়গা নিয়ে বসে গেল। অদিতি একবার ধ্রুবর বিরক্তি মাখা মুখ দেখছে, তো আরেকবার ওদের কাজ দেখছে। সৌরভ স্যুপ এনেছেন, স্যুপ থেকে ধোয়া উঠছে। উনি স্যুপ চামচ দিয়ে নাড়িয়ে দিতে দিতে ধ্রুবর দিকে চেয়ে বললেন, ডাক্তার বলেছে তরল খাবার খেতে। স্যুপ ভালো লাগবে তোমার, খেয়ে নাও নাকি আমি খাইয়ে? দরকার নেই, আমি পারবো। ধ্রুব কথাটা বলেই সৌরভকে আর কিছু বলার সুযোগ না দিয়ে স্যুপের বাটি নিজের হাতে নিয়ে নিল। সৌরভ কিছু বললেন না, নাইবা ভ্রু কুচকালেন। উনি অত্যন্ত স্বাভাবিক চোখে ইমনদের দিকে তাকিয়ে বললেন, আমার এখানে থাকার দরকার সম্ভবত আর নেই। আমি অফিসে যাব, খেয়াল রেখো ওর। আর সিগারেট খেতে মানা করেছে ডক্টর, ওটা যেন কোনোদিন না খাওয়া হয়, খেয়াল রেখো তোমরা। ইমনরাও মাথা নাড়ালো। ধ্রুব স্যুপ খেতে খেতে ব্যঙ্গ করে ফিক করে হাসার ভান করলো সৌরভের চিন্তিত কথার বিপরীতে। সৌরভ ভ্রু কুচকে তখন ছেলের দিকে তাকালেন। ইমন বাপ ছেলের ইশারায় এমন খোঁচাখুচি দেখে অপ্রস্তুত ভঙ্গিতে পাশ থেকে আলগোছে ধ্রুবর পেটে গুঁতা দিতে ধ্রুব আবারও গম্ভীর হয়ে ভদ্র ছেলের মতো স্যুপ খেতে লাগলো।
সৌরভ এবার চোখ সরিয়ে অদিতির দিকে তাকালো। ওনার তাকানোতে অদিতি জড়সড় ভঙ্গিতে তাকালো ওনার দিকে। এমনিতেই ধ্রুবর ওনার প্রতি এক একটা অসভ্য আচরণ দেখে অদিতি এমনিতেই গুটিয়ে যাচ্ছিল। সৌরভ মমতা নিয়ে ডাকতে ও স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। বললেন, তুমি থাকছো তো এখানে, মানে হাসপাতালে? অদিতি ঘড়ির দিকে তাকালো। ওর যাওয়া লাগবে হোস্টেলে, বাড়ি থেকে হোস্টেলে কল যাবে। অদিতি অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আমি ঘন্টাখানেকের মধ্যেই চলে যাব আঙ্কেল। সৌরভের এবার চিন্তা বাড়লেও তেমন মানা না করে বললেন, ও, তুমি থাকলে ভালো হতো। কারো কথা তো এই ছেলে শোনে না, যার নমুনায় আজকে আমার সবাই এই হাসপাতালে বসে আছি। তোমার কথা হয়তোবা কানে নিলেও নিবে, কিন্তু ঠিক আছে, তোমার যেহেতু যাওয়া লাগবে, জোর করবো না। তবে ওর প্রতি খেয়াল রেখো মা, আমি তোমাকে নিয়ে অনেক আশাবাদী। অদিতি সৌরভের শেষ কথার মানে বুঝল না, তবুও মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, জি আঙ্কেল। সৌরভ এবার হালকা হেসে অদিতির মাথায় হাত বুলিয়ে দিয়ে ধ্রুবর দিকে এক পলক চেয়ে চলে গেলেন। উনি যেতেই ধ্রুব এক হাতে সুপের বাটি ধরে রাখে আর অপর হাতে অদিতি ও শিওরের পাশে টেনে বসিয়ে দিল। অদিতি এভাবে হাত ধরে হুট করে বসে ফেলানোতে ভ্রু কুচকে তাকালো ধ্রুবর দিকে। চারপাশে সবাইকে ইশারা করে নিভু নিভু গলায় বলল, এখানে যে মানুষ আছে খেয়াল করেন একটু প্লিজ। ধ্রুব সেসবে পাত্তা দিল না, বরং সোজা ইমনের দিকে চেয়ে বলল, তাকে নিয়ে আরো আধা ঘন্টা পর আসা গেল না? কাকে নিয়ে? ইমন জানা সত্ত্বেও অবুঝ গলায় পাল্টা প্রশ্ন করলো। ধ্রুব খাওয়া থামিয়ে ভ্রু কুচকাতে ইমন শুধরে গিয়ে গলা কেসে বলল, আরে আঙ্কেল স্যুপ কিনেছে, ঠান্ডা হয়ে যাবে, সেজন্য আমাদের বাধা না মেনে তোর মতো বড় বড় পা ফেলে চলে এসছে। থামাতে থামাতেই সোজা তোর রুমে হাজির। আমরা কি করবো এখানে? ইমন এবার ভ্রু বাঁকিয়ে হঠাৎ বাঁকা হেসে ঠাট্টা করে বলল, কেন, মনে বদনাম হয়ে গিয়ে সিন চলছিল নাকি তোদের মধ্যে? আঙ্কেল কি বাইরে চান্স? অদিতি লজ্জায় মুখ অন্য পাশে ঘুরিয়ে ফেলল। ধ্রুব ভ্রু কুচকে ধমকে বলল, শাট আপ ইমন। ইমন থেমে গিয়েও মিটমিট করে হাসছিল। সুমন পাশ থেকে টিটকারি করে বলল, কেন ভাই, লজ্জায় পড়ে যাচ্ছেন নাকি? আপনার লজ্জা পাইলে হেব্বি দেখা কিন্তু, তাই না ভাবি? ধ্রুব অদিতির দিকে আর চোখে তাকালো। মেয়েটা লজ্জায় লাল মুখ নিয়ে ওপাশে চেয়ে বসে আছে, কিছু বলতেও পারছে না কাউকে। ধ্রুব এবার সুমনের মাথায় ভয়ে ভয়ে এক গাঁটটা মেরে বলে, আমার লজ্জা ফজ্জা নেই, কিন্তু আমার পাশে যে বসে আছে তার আছে, তাই মুখটা বন্ধ রাখ অ্যান্ড বেরো সবাই রুম থেকে। 3 ইডিয়টসের কেউই যেন এ কথা শুনলই না, যে যার জায়গায় আরাম করে হেলান দিয়ে বসলো বিছানায়। ইমন অলস ভঙ্গিতে বলল, ভাই, আজ সারাদিন তোর জন্য অনেক ছোটাছুটি করেছে, আমাদের রেস্ট দরকার। রোমান্সের চিন্তা বাদ দিয়ে আমাদের সঙ্গে কোঅপারেট কর প্লিজ। ধ্রুব চূড়ান্ত রেগে তাকিয়ে রইল এদের ন্যাকামোর দিকে। দাঁতে দাঁত পিষে কিছু বলতে যাবে, তার আগে ইমন কিছু একটা হুট করে বলে আবারও বসে গেল। হেঁটে টেবিলের উপর থেকে একটু আগে আনা দুটো গোলাপ নিয়ে বিছানায় বসলো। একটা অদিতির দিকে বাড়িয়ে দিয়ে অপরটা ধ্রুবর দিকে বাড়িয়ে দেয়, তারপর চোখ টিপে বলে, আমার বন্ধু অ্যান্ড বন্ধুর সদ্য হওয়া গার্লফ্রেন্ডের জন্য দুটো গোলাপ আমার পক্ষ থেকে। অদিতি হেসে ফেলে। আলগোছে হেসে গোলাপটা হাতে নিয়ে ছোট্ট করে বলে, থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু ধ্রুব গোলাপটা নিল না। ইমন ধ্রুবর দিকে এবার জোর করে একটা গোলাপ ধরিয়ে দিয়ে হেসে হেসে বলে, কংগ্রেটস মাম্মা, আপনার নতুন মিঙ্গল জীবনের জন্য। অদিতির হাতে ইমন গোলাপ দিয়েছে, ও সেটা হাতে নিয়ে লজ্জায় চুপ করে বসে রয়েছে। আবার মাঝে মধ্যে আর চোখে ধ্রুবকে দেখছে, ফুল হাতে ধ্রুবকে দেখাচ্ছে ভীষণ বিরক্ত। ফুল টুলে ধ্রুব জমে না কোনো দিনই, এবারও হলো তাই। ধ্রুব ফুলটা কর্কশভাবে চেপে রেখেছিল হাতে, বিরক্তি ভঙ্গিতে বলল, তাই বলে ফুল? নিব্বা বাচ্চা আমরা এখনো। ইমন অবাক হয়ে বলল, আরে ফুল হচ্ছে প্রেমিকের আজন্ম সাথে, তোর না ভালো লাগলে অদিতিকে দিয়ে দে, ওর তো ফুল ভালো লাগে ভীষণ, রাইট অদিতি? অদিতি তাকিয়ে রইল, বলার চেষ্টা করলো, আমি। ধ্রুব ফুল হাতে অদিতির দিকে ফিরল। অদিতিও তাকালো। ধ্রুব ফুলটা দেখিয়ে ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করলো, ফুল পছন্দ তোমার? নিবে এটা? অদিতি বোকার মতো তাকিয়ে রইল। কি বলা উচিত ওর? ফুল তো ধ্রুবর নিজে থেকে দেওয়া উচিত, সেখানে ধ্রুবর বন্ধুদের সামনে ও বলবে
যে আমার ফুল পছন্দ, আমাকে দাও এটা। ছি, কি বিদঘুটে লাগবে দেখতে ব্যাপারটা। অদিতি মানা করতে চাইলো, ধ্রুব সেসবের আর অবধি ধার ধারলো না। ও সোজা অদিতির কানের পেছনে ফুলটা গুজে দিয়ে বলে, কিছু পছন্দ হলে বলা উচিত, আনিয়ে দেব, ওকে? অদিতি ঘোর লাগা চোখে তাকিয়ে রইল অপলক ধ্রুবর দিকে। ওর চোখগুলো আবারও টলমলে হচ্ছে। এই প্রেমিক ধ্রুব এত মারাত্মক কেন? কেন সে সবকিছু ছেড়ে ছুড়ে অদিতির মতো মেয়েকে এভাবে মারাত্মকভাবে ভালোবাসতে জানলো? অদিতি সেই কখন থেকে হাতে থাকা ফুলটা দেখে যাচ্ছে। কানের পেছনে ধ্রুবর গুজে দেওয়া ফুল ভালো লাগায় শৈল মন ছেয়ে যাচ্ছে ওর। ধ্রুব বাকিদের সঙ্গে গল্পে মশগুল। অদিতি এ যাত্রায় ঘড়ির দিকে চেয়ে বলে, আমার যাওয়া লাগবে এবার হোস্টেলে, কলেজ বাড়ি থেকে। ধ্রুব গল্প থামিয়ে ঘড়ি দেখল, ভ্রু কুঁচকে বলল, সবে 6টা বাজে, এত দ্রুত কেন? আর একটু থাকো আমার কাছে, আই এম সিক, টেক কেয়ার করো আমার। ধ্রুবর এমন ছেলে মানসিক কথায় হেসে ফেলল অদিতি। হাসি থামিয়ে লাজুক গলায় বলল, বাড়ি থেকে কল আসবে আমার, আমাকে ওখানে না পেলে সমস্যা হবে। ধ্রুব হতাশার শ্বাস ফেলল। আবারও পরিবারের অজুহাত, কিন্তু ও অদিতির দিকটা বুঝতে পেরে হার মেনে বলল, ঠিক আছে যাও, আমি তানিয়াকে বলে দিচ্ছি, নিয়ে যাবে ও তোমাকে। অদিতি সম্মতি দিয়ে উঠে দাঁড়িয়ে আরেকবার ধ্রুবর দিকে তাকালো। অসুস্থ ধ্রুবকে এভাবে ছেড়ে চলে যেতে ওর অপরাধ বোধ হচ্ছিল। ও ধীর গলায় বলল, আসি, ভালো থাকবেন, কাল আবার আসবো। ধ্রুব মাথা নেড়ে সাই দিল। অদিতি চলে যাচ্ছে। দরজা খুলে বেরিয়ে যাবার আগে আরো একবার ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তখনও ওর দিকেই তাকিয়েছিল। অদিতি ঠোঁট হালকা টেনে মুচকে হাসল। ধ্রুবর তীক্ষ্ণ চোখ সেই হাসিতে নিমিষেই ঠান্ডা হয়ে গেল। ধ্রুব মোহিত দৃষ্টিতে অদিতির দিকে চেয়ে হালকা হাসল। দুজনের হাসি দুজনের আজকের দিনটা পরিপূর্ণ করলো অদিতি। দরজা লাগিয়ে চলে গেল। ও যেতে এই পাশ থেকে রাজন এবার বিরক্ত হয়ে বলল, ভাইরে এমন অসুস্থ অবস্থাতে ফেলে চলে গেল ভাবি, আমার দুঃখ হইতাছে। ধ্রুবর মনটা খারাপ ছিল, তবুও উত্তর দিল। ওর ফ্যামিলি। পাশ থেকে সুমন থামিয়ে দিয়ে বলল, ভাই আমার মনে হচ্ছে আপনার প্রেম সাকসেসফুল হবে না। ভাবি সেই মুহূর্তে যদি আপনার সঙ্গে চিট করে, আই মিন ওনার বাবার মতের পক্ষে যদি অন্য কাউকে বিয়ে করে ফেলে। ধ্রুব চিন্তিত হলো না, হালকা হাসি ঠোঁটে ঝুলিয়ে রেখেই বলল, ও এমন করবে না, এমন মেয়ে ও না। ধ্রুবর বিশ্বাস দেখে সুমন ভ্রু কুঁচকে বলে, আপনি এত শিওর কিভাবে? ধ্রুব উত্তর দিল এ কথার, যদিও তেমন হতো তাহলে আমাকে শুরুতেই আমার এত কষ্ট এত সাফারিং দেখে ও হ্যাঁ বলে দিত, বাকি যা হবার হয়ে যেত, সেসবেরও ধার ধারতো না। কিন্তু সেটা করেনি, ভবিষ্যতের ভয়েই আমাকে ফিরিয়ে দিয়েছে বারবার। এখন যখন ও নিজে সবার সঙ্গে ফাইট করতে রেডি আমার জন্য, ঠিক তখন ও আমাকে হ্যাঁ বলেছে। আমি চিনি ওকে, শি উইল ডেফিনেটলি ফাইট ফর মি, ফর মাই লাভ। সুমন চেয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুবকে আজ বহুদিন পর এতটা খুশি দেখা যাচ্ছে। ওদেরও এটা দেখে ভালো লাগছিল ভীষণ, তাই কেউ এটা নিয়ে আর কথা বাড়ালো না তেমন। এবার ইমন পাশ থেকে বলল, এরপর রিলেশন তো হয়ে গেল মামা, জিতে গেলে তুমি। ধ্রুব উত্তর দিল না। রাজন বলল, ভাই তন্ময়ের কি করবেন? ওরে এবার আমরা সবাই দেখা নিব। কত বড় বড় কথা বলছিল না আপনার সামনে, ওর জিব্বা টেনে ছিঁড়ালাম এবার। আপনি একবার ডিসচার্জ পায়া যান। ধ্রুব এবার উত্তর দিল বাঁকা হাসি ঠোঁটে রেখে, রহস্য করে বলল, কালকে দেখা হচ্ছে ওর সঙ্গে, মেসেজে ওরে রেডি থাকতে বলিস। ইমন বলল, তোর ডিসচার্জ হবে পরশু, কাল কিভাবে? ধ্রুব পাত্তা না দিয়ে বলল, তুই জাস্ট তন্ময়কে আমার নামটা আরেকবার মনে করিয়ে দে, বাকিটা আমি দেখে নিচ্ছি আগামীকাল। নাও তন্ময় ইজ গোয়িং টু ডিস্ট্রয় টোটালি বাই দিস ধ্রুব ইয়ামিন। ধ্রুব কপালে ব্যান্ডেজ নিয়ে ওই অসুস্থ অবস্থাতে আজ ভার্সিটির আড্ডাখানায় বহুদিন পর এসেছে। এতদিন পর ধ্রুবকে ভার্সিটিতে অথচ অসুস্থ দেখে জুনিয়ররা একে একে এসে জিজ্ঞেস করেই যাচ্ছে ওদের প্রিয় সিনিয়র ধ্রুব ভাইয়ের কি করুণ অবস্থা। চোখে দেখা যাচ্ছে না এসব, বুকটা যেন ফেটে যাচ্ছিল এক একজনের। ওরা সবাই দেখা করে যাওয়ার পর ধ্রুব ক্লান্ত ভঙ্গিতে শার্টের হাতা ফোল্ড করতে করতে ইমনকে বলল, তন্ময় কই? বলিসনি ওকে আমি দেখা করতে চাইছি? ইমন এবার গড়িমসি করা শুরু করলো। অপ্রস্তুত গলায় বলল, বলেছিলাম তো রাস্তায়, মনে হয়। ধ্রুব শার্টের হাতা ফোল্ড করেছে। ওর হাতের ঘন লোম
ভেন্সগুলো ভেসে উঠেছে শ্যামলা তক্তায়। ওর সামনে সাইনবোর্ডে লাগানো, এখানে ময়লা ফেলবেন না। ধ্রুব সব মানে না। একটু আগে খেয়ে শেষ করা কোকের খালি বোতল ছুঁড়ে ফেলে দিল রাস্তায়। অলস ভঙ্গিতে সিগারেট ঠোঁটে চাপে। লাইটার পকেট থেকে বের করলে ইমন দ্রুত ওর হাত চেপে ধরে। ধ্রুব এক হাতে লাইটার আর ঠোঁটে সিগারেট চাপা অবস্থায় এক ভ্রু উচালো। ইমন সরাসরি কড়া গলায় বলল, সিগারেট খাবি না একদম, অন্তত একটা সপ্তাহ ওয়েট করে নে। ধ্রুব ইমনের কথাতে ভ্রু কুচকে ফেলে। পরপর ওর চেপে রাখা হাত নিজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে সিগারেটের লাইটার দিয়ে আগুন ধরাতে ধরাতে বলে, জ্ঞান ছাড়িস না, মাথাটা ঠান্ডা করা লাগবে। ইমন হতাশ, চূড়ান্ত হতাশ। তাই ও না পারতে এবার আসল চাল চেলে দিল। বাঁকা হেসে ধ্রুবকে শুনিয়ে শুনিয়ে বলল, আচ্ছা, ভাবিরে কল দেব, জানাবো তার প্রেমিক ধ্রুব খাচ্ছেটা কি। ধ্রুব সিগারেট ঠোঁটের ফাঁকে চেপে তারপর ধোঁয়া ছাড়লো আকাশের দিকে। উদাস গলায় বলল, পাবি না এখন, ক্লাসেও। ইমন হেসে হেসে বলল, আমি ছবি তুলে রাখতেছি আপনার। আপনি যে সিগারেট খাচ্ছেন, ভাবিরে বললে খবর আছে তোর। ধ্রুব বিরতি নিল। আঙ্গুলের ফাঁকে সিগারেট রেখে ভ্রু কুচকে তাকালো ইমনের দিকে। গা ছাড়া ভঙ্গিতে বলল, তোর কি মনে হচ্ছে ধ্রুব ওকে ভালোবাসে দেখে সম্পূর্ণ ওর আয়ত্তে চলে গেছে? লিসেন, আমাকে এত সহজে বদলানো যাবে না। অ্যান্ড সবচেয়ে বড় কথা, ও এভাবেই আমাকে এই রূপেই ভালোবেসেছে। ওর সমস্যা থাকলে নিশ্চয়ই আমাকে হ্যাঁ বলতো না। ধ্রুব কথাটা বলে আবারও সিগারেটের ঠোঁট ছাপল। ওপাশে ইমন হতাশ চোখে ওকে দেখতে থাকলো। মনে মনে ভাবে, এই যে আঙ্কেল এত আশা নিয়ে বসে আছেন, একদিন ধ্রুব ঠিক হয়ে যাবে। শেষ আশা যে দুরাশা হয়ে যাচ্ছে, সেটা উনি জানলে কি হবে? মনে তো হচ্ছে না এই জেদি ধ্রুবকে অদ্বিতীয় অবধি সোজা করতে পারবে। হঠাৎ দূরে তন্ময়কে একটা ফুলের বুকে হাতে ওদের দিকে আসতে দেখা গেল। ইমন ওকে দেখেই কিছুটা নড়ে চড়ে দাঁড়ালো। ওর ভয় হচ্ছে আজ ধ্রুব সব শুনলে কুরুক্ষেত্র বানিয়ে দেবে নির্ঘাত। ইমনের পিঠে কঘা পড়বে কে জানে। তন্ময় এসে ওদের সামনে দাঁড়াতেই ইমন গলা কেশে কিছুটা সরে দাঁড়ালো ধ্রুবর থেকে। ধ্রুব সিগারেটটা ততক্ষণে জুতা দিয়ে পিষে সোজা হয়ে দাঁড়িয়েছে। মুখোমুখি হয়েছে তন্ময়। তন্ময় যেন ধ্রুবর ওসব কিছুর ধার ধারলই না। সোজা ধ্রুবর হাতে ফুলের বুকেটা ধরিয়ে দিল। ধ্রুব বিস্মিত ভঙ্গিতে হাতে ধরে রাখা বুকেটা দেখে, তারপর আবার তন্ময়ের দিকে ভ্রু কুচকে চাইল। তন্ময় গাল ভরে হেসে বলে, কংগ্রাচুলেশনস ধ্রুব ভাই, অদিতি ভাবি ইজ ফাইনালি ইয়োর্স। ধ্রুব এক হাতে বুকে নিয়ে থম হয়ে দাঁড়িয়ে আছে। তন্ময়ের ভাবগতি ও সুবিধার লাগছে না। তন্ময় মুহূর্তে এমন রং বদলে ফেলা ওকে অবাক করলো। রাজন পাশ থেকে এসব নাটক মঞ্চ দেখে তন্ময়ের দিকে তেড়ে গিয়ে বলে, ওই পোলা, ভাইয়ের পা ধরে মাপ চাওয়ার বদলে তুই ভাইরে কংগ্রেস জানাস, ট্রিক্স খাটাস ভাইয়ের লগে। তন্ময় হেসে হেসেই বলে, ট্রিক্স? ওটা আমি না, আপনাদের ধ্রুব ভাইয়ের বাবা খাটিয়েছে, মানে আমাদের খাদ্যমন্ত্রী সৌরভ ইয়ামিন। ধ্রুব ভ্রু কুচকায়। প্রশ্নবোধক চোখে চেয়ে রইল তন্ময়ের দিকে। জিজ্ঞেস করলো, মানে? তন্ময় জবাব দিল অলস ভঙ্গিতে, আপনার সামনে থাকা ইমন ভাইকে জিজ্ঞাসা করুন, সেই তো আমাকে টাকা দিয়েছে যেন আমি আপনাকে বাজের কথা বলে উস্কে দিই, রাইট ইমন ভাই? ইমন ঢোক গিলে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব ভ্রু বাকি ইমনের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, তন্ময় এসব কি বলছে? ইমন শান্ত গলায় বোঝানোর চেষ্টা করলো, ভাই আমার, আমি বুঝিয়ে বলছি, তুই ঠান্ডা মাথায় আমার কথা শুনবি, ওকে? ধ্রুবর এখনো কিছুই বুঝতে পারছে না, কিন্তু এটুকু বুঝতে পেরেছে ইমন কোন সাহসে ওর বন্ধু হয়ে সৌরভের সঙ্গে তাল মিলিয়েছে। তবু ইমনকেও আঘাত করতে চায় না, তাই ঠান্ডা গলায় বলল, হয়েছে কি বল? ইমন বলা শুরু করে, তুই অদিতির প্রতি শুরুর দিন থেকে দুর্বল ছিলি, এটা তুই স্বীকার না করলেও আমরা জানতাম, দেখেছি আমরা তোর পাগলামি। ওই দিন অদিতি অজ্ঞান হয়ে গেছিল না, তুই ওকে অবস্থাতে দেখেও ওর পাশ অব্দি যাসনি। অবশ্য পরবর্তীতে গেছিস যখন অন্য পুরুষ ওকে ছোঁয়ার চেষ্টা করেছিল। তুই নিজেকে অদিতির পাশে ভাবতে হীনমন্যতায় ভুগছিলি। আঙ্কেল হয়তোবা সেটা বুঝতে পেরেছে। উনি আমাকে একদিন ওনার অফিসে রাখেন। আমি ওই দিন তোকে ভার্সিটি রেখে ওনার অফিসে যাই। আঙ্কেল আমাকে তোর অদিতির ব্যাপারে সব কথা বলে। আমি সব বলি যে তুই ওকে ভালোবাসিস কিনা তুই শিওর না, তুই কখনোই আগাবি না অদিতির দিকে, চাইবি না তোর জীবন নষ্ট কোনো মেয়ে, চাইবে না তোর এই নষ্ট জীবনে কোনো মেয়ে আসুক। আঙ্কেল সেটা বলছে। আমাকে বলে তুই যেমন রাগে জেদি
তোকে একমাত্র উস্কে দিতে পারলে অদিতির কাছে তুই যাবে, ওকে কনফেস করবে। তাই আঙ্কেল নিজে আমাকে তন্ময়ের বাজির ধারা বুদ্ধিটা দিলেন। আমি ভাই বিশ্বাস কর শুরুতে মানা করেছি কসম, কিন্তু আঙ্কেল চাইছিলেন তুই ভালো হ, সুস্থ জীবন কাটা। অদিতি ভালো মেয়ে, যে তোকে তোর এই নষ্ট জীবন থেকে ছিনিয়ে নিয়ে আসবে।